ওয়েলকাম টু মায়া প্রেজেন্টস মনের কথা পঞ্চম সেশনে। আমি আপনাদের সাথে আছি নিগার সুলতানা। মায়াপাতে কাজ করছি মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে। একটু বলে নিই মায়াপা কি। মায়াপা হচ্ছে একটি অনলাইন অ্যানোনিমাস মেসেজিং প্ল্যাটফর্ম, যেখানে ইউজারকে কানেক্ট করা হয় এক্সপার্টের সাথে। আপনার যদি কোনো শারীরিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের আছে মেডিকেল এক্সপার্ট। আপনার যদি কোনো মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রেও আমাদের আছে মেন্টাল হেলথ এক্সপার্ট। এছাড়া যদি আপনারা কোনো বিউটি বা লাইফস্টাইল নিয়ে প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের আছে লাইফস্টাইল বিউটি এক্সপার্ট। কিভাবে কানেক্ট হবেন আমাদের সাথে, মায়াপাতে কিভাবে কানেক্ট হবেন? যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে আমাদের প্রশ্ন করতে পারেন। তো চলে যাই আজকে আমাদের মূল বক্তব্যে। দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যারই সম্মুখীন হই। সমস্যাগুলো সমাধান করতে হয়, আমাদের চিন্তা করতে হয়। তো ওই টাইমে আমরা হয়তো অনেক সময় অস্থির অনুভব করি, মানসিক চাপ অনুভব করি। এমনকি কেউ আছে যারা মানসিক চাপ অনুভব করেন না বা চিন্তা করে না, দুশ্চিন্তা হয় না। আমার মনে হয় না এমন কেউ নেই। তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো। মানসিক চাপ নিয়ে কথা বলবো, কিভাবে মানসিক চাপ মোকাবেলা করতে হয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আছে একজন এক্সপার্ট। তো থ্যাংক ইউ ভাইয়া আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনার পরিচয়টা একটু। থ্যাংক ইউ নিগার। আমি ফয়সাল আহমেদ রাফি। আমি কাজ করছি বিডি লিসেনার্সে, একজন এডুকেশন সাইকোলজিস্ট এবং কাউন্সিলর হিসেবে। সো এই তো। আচ্ছা, তো আমরা মূল বক্তব্যে চলে যাই ভাইয়া। মানসিক চাপটা কি, আর হচ্ছে এটা আমরা কখন বোধ করি মানসিক চাপ? আচ্ছা, মানসিক চাপ বলতে গেলে আসলে যেটা আসে যে সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের যখন কোনো ডিমান্ড থাকে বা আমরা যে জিনিসটা চাই, সেই চাওয়াটার সঙ্গে যখন আমাদের পাওয়াটা মিলে না, যখন আমাদের প্রয়োজনটা মেটে না, তখন হচ্ছে দেখা যায় যে এক ধরনের ক্রাইসিস তৈরি হয় বা একটা গ্যাপ তৈরি হয়। সো সেই গ্যাপ তৈরি হওয়ার ফলে আমাদের যে রিয়াকশনটা হয়, এটা বায়োলজিক্যাল হতে পারে, এটা ইমোশনাল হতে পারে। সো সেই রিয়াকশনটাকেই আমরা এক এক সময় আর কি মানসিক চাপ বলে মনে করি। সো মূলত যখন হচ্ছে আমাদের ডিমান্ড এবং আমাদের নিড দুইটার মধ্যে যখন আমাদের যে রিসোর্স আছে, ডিমান্ড অ্যান্ড রিসোর্স, এই রিসোর্সের মধ্যে যখন আমাদের গ্যাপ থাকে বা যখন আমরা সেটা ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারি না, তখন হচ্ছে যে আমাদের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয় সেটাকে আসলে আমরা মানসিক চাপ বলি। সো যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ মনে করি যে আমার এক্সাম আছে আগামীকাল, আমার 10টা চ্যাপ্টার পড়তে হবে, আমার প্রিপারেশন আছে সাপোজ মনে করি 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার। সো 10টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আমার আগামীকাল সকালের মধ্যে। এর মধ্যে আমার পড়া আছে 6টি চ্যাপ্টার, আর বাকি 4টি চ্যাপ্টার পড়া নেই। সো আমার রিসোর্স হচ্ছে অলরেডি আমার 6টা চ্যাপ্টার পড়া আছে, আর আমার বাকি আছে অর্থাৎ আমার আরও 10টি চ্যাপ্টার, 4টি চ্যাপ্টার। সো এই যে আমার ডিমান্ড হচ্ছে যে 10টি চ্যাপ্টার কমপ্লিট করে আমি এক্সামে যাব, এবং আমার যে রিসোর্সের মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপের ফলে আমি যে ইমোশনাল স্টেটের মধ্যে দিয়ে যাই, যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাই, মূলত সেটাকেই আমরা বলতে পারি যে আমি মানসিক চাপের মধ্যে আছি। সো এইরকম দৈনন্দিন জীবনে আমাদের সর্বক্ষেত্রেই, সাপোজ এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, প্রফেশনাল হতে পারে, এটা আমাদের পার্সোনাল লাইফের ইস্যুগুলো হতে পারে। সো আই থিঙ্ক মানসিক চাপ বিষয়টা আসলে খুব কমন একটা জিনিস, যেটা আমরা প্রত্যেক দিন আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্তে আমরা এটার মধ্য দিয়ে যাই। হ্যাঁ, তো ভাই আপনি বলছিলেন যে যখন আমাদের ডিমান্ডের সাথে আমাদের যে রিসোর্সটা, ওটার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, গ্যাপ থেকে থাকে, তখন আমরা মানসিক চাপ বোধ করি। তো আপনি বলছেন যে আমরা সবাই কম বেশি মানসিক চাপ বোধ করি যে কোনো মুহূর্তে। মানসিক চাপ কি খারাপ নাকি ভালো? আচ্ছা, সো মানসিক চাপ খারাপ নাকি ভালো, এটা আসলে আমরা কোনোটাই হচ্ছে ডিরেক্ট লেভেলিং করতে পারি না যে মানসিক চাপ আসলে খারাপ না ভালো। প্রত্যেক দিনের লাইফে নিড ফুলফিল করার জন্য আমাদের একটা সার্টেন লেভেলের স্ট্রেস বা চাপ প্রয়োজন আছে, যেটা আমাদেরকে বুস্ট করবে, যেটা আমাদেরকে কোনো কিছু পেতে সাহায্য করবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। সো সেই চাপটুকু সর্বদাই আমাদের মধ্যে ছিল। এটা আসলে আমাদের বেসিক ইনস্টিংক্টের মধ্যেই আছে যে আমরা প্রেশার ফিল করতে চাই, না হলে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই না। সো ইন দ্যাট কেস, হ্যাঁ, মানসিক চাপ আমাদের জন্য ভালো, কারণ আমরা কোনো কিছু অর্জন করতে চাইলে আমরা চাপের মধ্যে দিয়ে যেতে হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে খারাপ কখন?
খারাপ যখন যখন এই মানসিক চাপটা আমি প্রপারলি ম্যানেজ করতে পারি না, এবং একটা পর্যায়ে যখন এটা ক্রনিক স্ট্রেসে পরিণত হয়, অর্থাৎ মারাত্মক লেভেলে চলে যায়, যেটা আমি আর নিজের ডিল করার মতো অবস্থায় থাকি না, এবং এটা দীর্ঘদিনের ফলে তৈরি হওয়া যে চাপটা, সেই চাপটা যখন আমি নিতে পারি না এবং আমার দৈনন্দিন জীবনের রেগুলার অ্যাক্টিভিটিতে যেটা প্রভাব ফেলে, তো সেই কাজটা আমি সেই অবস্থাটা, অর্থাৎ সেই মানসিক চাপের সেই অবস্থাটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। সো ইন দ্যাট কেস আমি বলবো যে মানসিক চাপ আমাদের প্রয়োজন আছে, একই সাথে হচ্ছে এই চাপটা যখন হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আমাদের ব্যারেজের হাত বাইরে চলে যাবে, তখন জিনিসটা যখন আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলা শুরু করবে, তখন বুঝতে হবে যে জিনিসটা হয়তো প্রপারলি কাজ করছে না, হয়তো সঠিকভাবে আর কি আমার জন্য পজিটিভ আউটকাম নিয়ে আসছে না। তো ভাই আপনি বলছিলেন যে যখন মানসিক চাপটা আমরা কন্ট্রোল করতে পারছি না বা আমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, তখনই আমাদের মানসিক চাপটা ক্ষতিকারক, এবং এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত ভালো, যতক্ষণ না আমরা মানে এটা হাতের বাইরে চলে যাচ্ছে। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়, স্ট্রেস আমরা সবাই ফিল করি, মানসিক চাপ ফিল করি। তো একটু কি বলবেন যে ক্ষতি তো আমাদের করছে, কি ধরনের ক্ষতিগুলো করছে স্ট্রেস আমাদের? আচ্ছা, স্ট্রেস যদি আমি বলি যে শর্ট টার্মে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়, আমাদের পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে কষ্ট হয় কনসেন্ট্রেশনের অভাবের ফলে। এছাড়াও যেটা আছে যে আমাদের রেগুলার যে পারফরমেন্স বা প্রোডাক্টিভিটি আছে সেটাতে হ্যাম্পার করে। যখন আমরা যখন বেশি স্ট্রেস নিয়ে ফেলি, তখন হচ্ছে আমরা প্রোডাক্টিভলি একটা কাজ করতে পারি না। আর এছাড়া যেটা হচ্ছে সেটা আমাদের মধ্যে খুব বেশি পরিমাণে যদি স্ট্রেস প্রভাব ফেলে, তাহলে যেটা দেখা যায় যে আমরা প্রপারলি নিজের ডিমান্ডগুলো আর কি ফুলফিল করতে পারি না, প্লাস কমিউনিকেশন থেকে শুরু করে সবগুলো সেক্টরে এটা প্রভাব ফেলে। আর লং টার্মের ক্ষেত্রে এটার আরও বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা যদি আমি বলি যে নানা রকম মেন্টাল হেলথ ইস্যুস তৈরি করতে পারে। এটা মেন্টাল হেলথ, যেমন রেগুলার যারা স্ট্রেসফুল জব করেন তাদের মধ্যে পরবর্তী লাইফে দেখা যায় যে অ্যামনেশিয়া বা ডিমেনশিয়া, অ্যামনেশিয়া, সরি আমি এটার মেমোরি লসের যে ইয়েটা আছে সেই ইস্যুগুলো দেখা যায়। তারপর হচ্ছে অনেকের মধ্যে আলসারের একটা হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, যে বিভিন্ন বায়োলজিক্যাল ইস্যুস তৈরি হয়, হৃদরোগও হতে পারে। ঠিক, এরপর হচ্ছে হাই প্রেশার তো আছেই, খুব কমন একটা লো প্রেশার হয়, হাই প্রেশার। এছাড়া হচ্ছে আমাদের মধ্যে ওসিডির একটা লক্ষণ তৈরি হতে পারে ভবিষ্যতে, কারণ লং টার্মের ফলে, কারণ অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে জিনিসগুলো পরবর্তীতে আমরা অন্য আচরণ এবং চিন্তায় সেগুলো প্রকাশ ঘটাতে থাকি। সো ইন দ্যাট কেস লং রানে নানা রকম ইস্যুস তৈরি হতে পারে। তো ভাই আপনি বলছিলেন যে যখন আমাদের মানসিক চাপটা অত্যাধিক হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন শর্ট টার্ম এবং লং টার্ম কিছু ইফেক্ট পড়ে শারীরিক এবং মানসিক ভাবে। সেটা হতে পারে আমাদের কনসেন্ট্রেশন প্রবলেম, মেমোরি লস হতে পারে, আর লং টার্মে যেটা হতে পারে আলসার, ওসিডি, হৃদরোগের মতো রোগগুলো আমাদের হতে পারে। তো এই বিষয়ে স্ট্রেস নিয়ে আমাদের ইউজাররা অনেক ধরনের প্রশ্ন করে থাকে, রেগুলার আমরা অনেক প্রশ্ন পাই। তো আমরা কিছু প্রশ্ন আজকে নিয়ে এসেছি ভাইয়া। প্রথম প্রশ্নটি বলছি আপনাকে। একজন প্রশ্ন করেছিল, সামনে পরীক্ষা, মাথায় অনেক চিন্তা আসে, পড়তে পারি না, কি করব? তো আপনি অ্যানসার। সো সামনে পরীক্ষা, সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে পরীক্ষা থাকলে স্বাভাবিক টেনশন হবে, চিন্তা হবে এবং প্রেশার আসবে বা চাপ ফিল করব। একই সাথে যেটা হচ্ছে যে এই চাপটাকে ম্যানেজ করে আমার পরীক্ষায় পারফর্ম করতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে পরীক্ষার কথা চিন্তা করি, আমরা এর পরবর্তীতে যেটা ভালো না হলে আমরা এর পরের কনসিকোয়েন্স নিয়ে আরও বেশি দুশ্চিন্তা করি। একই সাথে হচ্ছে যে আমরা পড়তে গেলে দেখা যায় যে নানা ইন্টারেস্টিং ইস্যুস সামনে চলে আসে, যেটা আমাকে ডিস্টার্ব করে মনোযোগ দেওয়াতে। সো ইন দ্যাট কেস আমি বলবো যে যখন আপনি হচ্ছেন পড়াতে মনোযোগ দিতে যাবেন, তখন চেষ্টা করবেন যে ওই সময়টুকুর জন্য বর্তমানে থাকার, অর্থাৎ প্রেজেন্টে থাকার। যদি আপনি মাইন্ডফুলনেসের সাথে পরিচিত হন, তাহলে হয়তো এই জিনিসটা আপনাকে হেল্প করবে যে কিভাবে প্রেজেন্টে থেকে শুধুমাত্র ওই সময়ের কাজটুকুতে মনোযোগ দেওয়া যায়। আর এছাড়া যখনই হচ্ছে যে ডিস্টার্বিং যে চিন্তাগুলো আসে বা যে চিন্তাগুলো হচ্ছে ওই মুহূর্তে আপনার জন্য প্রোডাক্টিভ না, তখন আমরা সেগুলো
একটা কাগজে লিখে ফেলতে পারি। সো লিখে সেই কাগজটা পাশে রেখে দিতে পারি যে এই চিন্তাগুলো আমি পরে করব, এই চিন্তাগুলো আমার এখন না। অর্থাৎ আমার একটা টাইম ফিক্স করা, একটা টাইম ফিক্স করা যে আমি যখন পড়তে বসবো এই চিন্তাগুলো যখন আসবে আমি লিখে রাখবো, লিখে এটা পাশে রেখে দিব, যেন এই চিন্তাগুলো যেন আমার এখন করতে না হয়, এটা আমি পরে করবো। তাহলে দেখা যায় কি যে আপনি যতগুলো চিন্তা আসছে আপনি লিখে রাখছেন, এবং লিখে রাখার ফলে আপনার কাছে একটা এভিডেন্স আছে যে এই চিন্তাগুলো আপনি পরে করতে পারবেন। সো যে কাজগুলো পরে করা যায় সেগুলো রেখে আপনি শুধু প্রেজেন্টের কাজে ফোকাস করতে পারেন তখন। আচ্ছা, তো ভাই আপনি খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছেন যে পরীক্ষা থাকলে আমরা কিভাবে পড়ার দিকে মনোযোগটা আনতে পারি। তো ইউজার, আপনি আপনার উত্তর পেয়েছেন, আশা করি আপনি উপকৃত হয়েছেন। আমরা একটু দেখি আমাদের সাথে লাইভে কে কে আছে। আমাদের সাথে লাইভে এখন আছে ইয়াসমিন আহমেদ, গুলাম রহমান, আয়েশা সিদ্দিকা সুমি আপু। থ্যাংক ইউ আপু আমাদের সাথে থাকার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন। আমরা কিছু প্রশ্ন নেই, আমাদের কাছে প্রশ্ন এসেছে। গুলাম রহমান ভাই বলেছেন মাল্টিটাস্কিং এর সময় মনোযোগ ঠিক রাখার উপায় কি? আচ্ছা, মাল্টিটাস্কিং এর সময় মনোযোগ উপায় রাখা। সো মাল্টিটাস্কিং জিনিসটা হচ্ছে যেটা যে এট এ টাইম আমি অনেক কিছু করছি। হ্যাঁ, আমাদের ব্রেন বা আমাদের যে স্ট্রাকচার, কাজের নেচার আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেন এট এ টাইম একটা কাজই ফোকাস করে, যে কোন কাজটা আপনি কখন করছেন শুধুমাত্র সেই সময়টুকুর জন্য এটা করে। যখনই আপনি মাল্টিটাস্কিং করছেন তখন হচ্ছে আপনি প্রতিনিয়ত অ্যাটেনশন আর কি সুইচ করছেন। সো এই সুইচ করার ফলে আর কি আপনার মনোযোগ দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি যে মাল্টিটাস্কিং এর কাজগুলোকে অর্গানাইজ করে আর কি, যেটাতে যতটুকু সময় দেয়া দরকার সেই সময়টুকু সেটাতে দেয়া, যেন পরবর্তীতে আর কি ফ্রিকোয়েন্টলি সুইচ করতে না হয়। কারণ মাল্টিটাস্কিং এর এই জিনিসটা হচ্ছে আমরা মডার্নিজে মনে করি যে এটা নতুন একটা স্কিল এবং এটা সবারই থাকা দরকার। আবার একই সঙ্গে এই জিনিসটা আমাদের হচ্ছে যে কাজটা করছি সেই কাজটাতে মনোযোগ তৈরিতে বাধা দেয়। সো ইন দ্যাট কেস আমি বলবো যে জিনিসটা যদি আপনারা যদি মাল্টিটাস্কিং এর প্রায়োরিটি সেট করেন যে কোন সময় কোন কাজটুকু করবেন এবং শুধুমাত্র সেই কাজটাতে মনোযোগ দেন, তাহলে সেটা আপনি প্রপারলি শেষ করতে পারবেন এবং এরপর আপনি আরেকটা কাজে সুইচ করতে পারবেন। আমার মনে হয় এটা করতে পারলে ওনার জন্য সুবিধাজনক এবং ভালো হবে। আদারওয়াইজ আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে হ্যাঁ আমাদের মাল্টিটাস্কিং করতেই হচ্ছে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস আর কি কাজগুলোকে, যেই কাজগুলোতে রেগুলার রুটিন ওয়ার্ক, যেগুলো জাস্ট সাপোজ মনে করি যে কোনো একটা ফাইল নিয়ে বসছেন, সঙ্গে সঙ্গে হয়তো কোনো একটা ফোন কল অ্যাটেন্ড করতে হচ্ছে বা কোনো একটা অন্য কোনো একটা ইমেলের রিপ্লাই দিতে হচ্ছে, তখন আমি বলবো যে ওই কাজগুলো কিছু রেগুলার বা জেনারিক রেসপন্স রেডি রাখা, যে হ্যাঁ এই কাজগুলো যখন করব, আমি যখন কোনো কাজ ডিপ ওয়ার্ক করব তখন যেন এই শ্যালো ওয়ার্কগুলো আমাকে খুব বেশি কনসেন্ট্রেশন থেকে বের করে নিয়ে আসতে না পারে। মানে একটা অ্যানসার ঠিক করে রাখা সেগুলো। আচ্ছা, তো গুলাম রহমান ভাই আপনার অ্যানসারটা আপনি পেয়েছেন। আপনি এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন এবং আমাদের জানাতে পারেন যে কি হলো। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন এসেছে। আচ্ছা, সাদমান সৌমিক ইরফান বলেছেন থ্যাঙ্কস মায়াপা ফর দ্য লাইভ, ইটস রিয়েলি হেল্পফুল। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আপনার প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমাদের সাথে এখন লাইভে আছে আচারুল ইসলাম স্যার। স্যার থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আপনার যদি প্রশ্ন থাকে সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, অনুপ সরকার বলেছেন হাই হাই ভাইয়া, আপনার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তো আমরা আরেকটি প্রশ্ন নিই। একজন প্রশ্ন করেছিল টেনশনের জন্য ঘুমাতে পারি না, কি করব? টেনশনের জন্য ঘুমাতে পারি না। আচ্ছা, সো যে বিষয়গুলো নিয়ে টেনশন হচ্ছে সেই বিষয়গুলো তো আমরা জানি না। হ্যাঁ, সো ইন দ্যাট কেস হচ্ছে যে আসলে ইস্যুগুলো কি কি সেগুলো জানলে হয়তো আমাদের জন্য আরো সুবিধা হতো, যে আসলে সেই ইস্যুগুলো কতটা কোন পর্যায়ে আছেন আপনি। সো যেহেতু আর কি যদি আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ স্বাভাবিক জীবনের যে টেনশনগুলো আছে সেগুলি হয়তো করছেন, সো এই ক্ষেত্রে হচ্ছে নানা রকম টেকনিক আছে বা নানা রকম উপায় আছে যেগুলো আপনি অবলম্বন করতে পারেন। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে যে টেনশনগুলোকে আইডেন্টিফাই করা, যে আপনি কোন কোন টেনশনগুলো নিয়ে কাজ করছেন এবং এই টেনশনগুলো আসলে এই মুহূর্তে আপনাকে কতটুকু প্রোডাক্টিভ কোনো আউটকাম দিচ্ছে কিনা। দেন হচ্ছে যেটা যে যেই
যেই সময় আপনি টেনশনটা করছেন বা ঘুমানোর আগে সাধারণত আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে সব কিছু থেকে একটু দূরে গিয়ে নিজেকে নিয়ে একটু থাকতে চাই, এবং ওই ঘুমের প্রিপারেশনটুকু অর্থাৎ ওই সময়টুকু একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা কিংবা একটু মেডিটেট করা। যেমন আমরা টেনশনে থাকি মূলত হচ্ছে আমাদের অতীত এবং ভবিষ্যতের চিন্তা করি, আমরা প্রেজেন্টে থাকি না। ফলে যেটা হয় যে আমরা প্রতিনিয়ত খুব বেশি হাইপার হয়ে থাকি বা চিন্তিত থাকি। সো এই সময়টাতে যদি আমরা হচ্ছে একটু প্রেজেন্টে মনোযোগ দিই যে এই মুহূর্তে আমার হাতে কি আছে এবং আমার এই মুহূর্তে করণীয় কি। সো মাইন্ডফুলনেস এমন একটা টেকনিক যেটা আপনাকে হেল্প করবে আপনি প্রেজেন্টে কিভাবে থাকতে পারেন এবং আপনার প্রেজেন্টের যে কাজটুকু আছে সেটাও কিভাবে করতে পারেন। সো মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার ঘুমের ইস্যুটা থেকে শুরু করে আপনার প্রতিদিনকার জীবনে বিভিন্ন কাজে আপনি মনোযোগ দেওয়ার একটা চেষ্টা দেখতে পারেন। এছাড়া হচ্ছে মেডিটেশন একটা টেকনিক হতে পারে যেখানে আপনি ট্রাই করতে পারেন যে কিভাবে নিজেকে নিজের দিকে মনোযোগটা নিয়ে এসে তারপর কিভাবে নিজেকে রিল্যাক্স করা যায় এবং রিল্যাক্স করে ধীরে ধীরে ঘুমানোর চেষ্টা করা যায়। এছাড়া আরও বিভিন্ন রকম ইস্যুগুলো রয়েছে। এখন দেখতে হবে যে আপনার ঘুমের যে টেনশনের যে কারণগুলো বলেছেন সেগুলো আসলে কোন ইস্যু থেকে আসছে এবং সেই ইস্যুগুলো কতদিন ধরে আপনার মধ্যে আছে এবং সেগুলোর জন্য কি আদৌ কোনো সাইকোলজিস্টদের বা সাইকিয়াট্রিক অ্যাটেনশন দরকার আছে কি না সেই জিনিসগুলো আপনার জানা প্রয়োজন, কারণ অনেক সময় আপনার মেডিকেশনের প্রয়োজন হতে পারে। সো আপনি এই জিনিসগুলো যদি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন তাহলে হয়তো উনি আরও ভালো আপনাকে পরামর্শ দিতে পারবেন যে আপনি আসলে কোন অবস্থায় আছেন। তো একটু আগেই ভাইয়া আপনি বলছিলেন যে স্ট্রেসের কি লং টার্ম ইফেক্ট হতে পারে, সেখানে আপনি বলেছিলেন অ্যামনেশিয়ার কথা বা ডিমেনশিয়ার কথা। তো ওনারা হচ্ছে যে ঘুমের প্রবলেম হচ্ছে, ঘুমাতে পারছেন, এটাও হতে পারে স্ট্রেসের লং টার্ম ইফেক্ট? অবশ্যই সুন্দর পয়েন্ট নিগার, হ্যাঁ এটাও একটা লং টার্ম ইফেক্ট হতে পারে যে ঘুমের ব্যাঘাত ঘটবে। তো আপনার উত্তর পেয়েছেন গ্রাহক, আশা করি আপনি উপকৃত হয়েছেন। তো ভাইয়া আমরা এতক্ষণ কিছু প্রশ্ন নিচ্ছিলাম, একটু কি এখন বলবেন যে আমরা তো জানলাম যে স্ট্রেসটা কি, এটা কি খারাপ নাকি ভালো, এবং এটার কি কি ক্ষতিকারক দিকগুলো হতে পারে, তো এটা আমরা কিভাবে মোকাবেলা করব, ম্যানেজ কিভাবে করব? আচ্ছা, যদি প্রতিদিনকার জীবনের কথা বলি আর কি, যে আমরা ডেইলি লাইফের স্ট্রেসগুলো আসলে কিভাবে ম্যানেজ করব, প্রথম জিনিসগুলো হচ্ছে যে অ্যাওয়ার হওয়া আর কি, নিজের সম্পর্কে সচেতন হওয়া। হ্যাঁ, স্ট্রেসের নানা রকম শারীরিক, ইমোশনাল বা আবেগীয় এবং আচরণগত বিভিন্ন রকম এক্সপ্রেশন আছে। সো আমার মধ্যে স্ট্রেস হচ্ছে কি না বা কি অবস্থায় আছি আমি, সেই জিনিসগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং কোন বিষয়গুলো আমাকে স্ট্রেসফুল করে তোলে বা আমি স্ট্রেসে থাকি বা আমি স্ট্রেসে পড়ে যাই কোন ঘটনাগুলো ঘটলে বা কোন জিনিসগুলো আশপাশে দেখলে বা কোন অবস্থায় থাকলে। সো সেই জিনিসগুলো সম্পর্কে সচেতন হওয়া, এবং এই সচেতন হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যেটা যে আমরা যখন নিজের দিকে ফোকাস করি তখন আমাদের জন্য এটা সলভ করা বেশি ইজিয়ার, কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে যে আমাদের চারপাশে ফোকাস করি যে এইটা ঘটতেছে, রাস্তায় জ্যাম, সরকারের সামনে নির্বাচন, আরও কত কিছু সামনে, পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সব কিছু। এবং ফলে যেটা হচ্ছে যে আমরা আশপাশের সকল ইভেন্টের উপর ফোকাস করি যে হ্যাঁ ওইটা ঘটতেছে তাই আমি স্ট্রেসে আছি। এখন ওইটার ঘটার ফলে আপনি হয়তো আপনাকে ইফেক্ট করছে, কিন্তু একই সাথে আপনার বুঝতে হবে যে আপনার বডি এবং আপনার মাইন্ড এবং আপনি যা মানুষটা, আপনি কিন্তু আপনাকে নিজেকে ম্যানেজ করতে পারেন, আপনি আপনার এক্সপ্রেশনগুলোকে কন্ট্রোল করতে পারেন। সো প্রথম জিনিসটা হচ্ছে যে নিজের এই আবেগীয় ইস্যুগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং কখন আপনি স্ট্রেসে থাকেন সেই ট্রিগার পয়েন্টগুলো আইডেন্টিফাই করা। যখন আপনি এই ট্রিগারগুলো নিয়ে কাজ করবেন তখনই আপনার জন্য আর কি আমি বলবো যে 50%-এর বেশি স্ট্রেস ম্যানেজমেন্টে আপনি এগিয়ে যাবেন। কারণ আমরা যখনই হচ্ছে নিজেদের এই বিষয়গুলো বুঝতে পারি যে হ্যাঁ আমি স্ট্রেসে আছি, তখনই অ্যাকচুয়ালি আমি স্ট্রেস থেকে বের হওয়ার পথে থাকি। কারণ আমরা যখনই হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে আমার এই আচরণগুলো স্ট্রেসের প্রকাশ, সাপোজ আমরা অনেকে খুব পাইচারি করি, নিজের অজান্তে কোনো কিছু টেনশন, অস্থিরতা কাজ করে, আমরা অনেকেই হচ্ছে একই চিন্তা বারবার করি, আবার আমরা দেখা যায় যে কনসেন্ট্রেশন দিতে পারি না। তো এই বিহেভিয়ারগুলো আইডেন্টিফাই করে যে কি হলে এই বিহেভিয়ারগুলো আমার মধ্যে ঘটে, এবং সেই সময়টাতে যদি আমি একটা সচেতন হয়ে যাই যে না এই জিনিসটা আমাকে স্ট্রেসফুল করে তুলছে, তখন দেখা যায় যে আমি স্ট্রেস ম্যানেজমেন্টের একটা আর কি স্টেপ নিতে পারি।
এবং তখনই আসলে আর কি আমার স্ট্রেসটা 50% ম্যানেজ হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে আমাদের লাইফের বিভিন্ন প্যাটার্নের উপর আমরা চিন্তা করতে পারি যে কোন কোন প্যাটার্নগুলো আসলে আমাদের স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন আমি একটা মেজর ইস্যু তুলে ধরতে পারি, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। তুমি জানো হয়তো নিগার, সেটা হচ্ছে যে আমাদের লাইফে যত ইস্যুস তৈরি হয় আর কি অন্য মানুষের সাথে বা চারপাশের সাথে, সেটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা প্রপারলি যোগাযোগ করি না, আমরা নিজের কথাটুকু প্রপারলি বলতে পারি না, আবার যে বলছে আমাদেরকে তাদের কথাগুলো বোঝার চেষ্টা করি না, এবং নিজের আবেগ এবং অনুভূতিকে প্রকাশ করতে চাই না বা পারি না, আবার কেউ কারো অনুভূতি বা অন্য কারো অনুভূতি বা আবেগকে আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। সো এই ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনের প্র্যাকটিসটা আমাদের প্রতিদিনকার লাইফে অনেক গুরুত্বপূর্ণ, এবং খুব খুব অসাধারণ একটা টুলস হচ্ছে যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন। নিগার জানো বিষয়টা সম্পর্কে, সেটা হচ্ছে যে কিভাবে নিজের লাইফের প্রতিদিনকার যে স্ট্রেসফুল ইস্যুসগুলো আছে কিভাবে সেইগুলো সেই সময়গুলোতে নিজের কথাটুকু প্রপারলি প্রকাশ করা এবং অন্যের কথাকে কিভাবে নিতে পারা যায়, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারি এই নন ভায়োলেন্ট কমিউনিকেশনের মাধ্যমে। বা সো এখানে দেখা যায় যে আমরা প্রপারলি কাউকে অবজারভেশন বা পর্যবেক্ষণ করে প্রপারলি বুঝতে পারি যে কি ঘটছে। তারপর হচ্ছে কারো ফিলিংসটা আমরা ধরতে পারি যে আসলে এক্স্যাক্টলি অনুভূতিটা কি হচ্ছে, আমার নিজের কি হচ্ছে প্লাস সামনের মানুষটার কি হচ্ছে। তারপর হচ্ছে আমাদের নিডটা কি, হ্যাঁ আমি আসলে কি চাচ্ছি, আমার ডিমান্ডটা কি, ডিমান্ড আর নিড আলাদা। সো আমার নিডটা কি, প্রয়োজনটা কি, আবার অন্য অপোজিট সাইডে যে মানুষটি আছে তার নিডটা কি। এবং এইটা শেষে যখন আমরা রিকোয়েস্টের পর্যায়ে যাই তখন দেখা যায় যে আমাদের প্রতিদিনকার ইস্যুগুলো আস্তে আস্তে রিজলভ হওয়া শুরু করে। সো কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ম্যাটার ভাইটাল রোল প্লে করে, কারণ হচ্ছে আমাদের এই প্রতিদিনকার স্ট্রেসের এইটাই হচ্ছে আসলে অন্যতম একটা কারণ যে আমরা নিজেদের কথাগুলো প্রপারলি প্রকাশ করতে পারি না, চাই না, আবার অন্যজন নিতে পারি না বা নেই না। তো ভাইয়া আপনি বলছিলেন যে নিজের প্রতি অ্যাওয়ার হওয়া, ট্রিগারিং কি ফ্যাক্টগুলো কাজ করে স্ট্রেসের পিছনে সেগুলো আইডেন্টিফাই করা এবং আমাদের কি চিন্তা কাজ করছে সেটা নিয়ে কাজ করা, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা নিজের সম্পর্কে অ্যাওয়ার হই তখনই আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। এবং লাস্টে আপনি যেটা বলেছেন যে কমিউনিকেশন করা, নন ভায়োলেন্ট কমিউনিকেশন যেটা আপনি বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রতিদিনই কমিউনিকেশন করতে হয় একজনের সাথে আরেকজনের। সকালের শুরুটাই হয় হয়তো কমিউনিকেশন দিয়ে এবং শেষও হয় কমিউনিকেশন দিয়ে। সো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টুল হিসেবে কাজ করে। আচ্ছা, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই। আমাদের সাথে আছে শামিমা আক্তার, নাইমা রেজা, সবুজ ভাইয়া, শাওলি আপু আর তানজি নাসির। থ্যাংক ইউ আপু আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই। আচ্ছা, নাইমা রেজা আপু প্রশ্ন করেছে, অনেক স্ট্রেস, ঘুম হয় না, আমার ফিয়ান্সে বিদেশ থাকে, এখন আপু কি করবে, ঘুম হচ্ছে না। আচ্ছা, তো এই উত্তরটা মনে হয় আমরা এর আগে একবার আলোচনা করেছি যে হ্যাঁ, একটু ছোট করে যদি হচ্ছে যে হ্যাঁ ঘুম হচ্ছে না, এখন কি কারণে ঘুম হচ্ছে না। হ্যাঁ, আপু বলেছে ফিয়ান্সে বিদেশে থাকে। ফিয়ান্সে বিদেশে থাকে, সো ফিয়ান্সে নিয়ে চিন্তা হচ্ছে বা তার ওইখানে কি ঘটছে সেটা নিয়ে আপনার টেনশন হচ্ছে বা মিস করছেন। হ্যাঁ, সো প্রথম জিনিস হচ্ছে যেটা যে তাকে মিস করাটা বা তার জন্য খারাপ লাগাটা, এই জিনিসটা হচ্ছে আপনার জন্য আমি বলবো যে গ্রহণ করাটা বা অ্যাকসেপ্ট করাটা এটা স্বাভাবিক। কারণ আমরা যখন কাউকে ভালোবাসি বা কাউকে পছন্দ করি, সেই মানুষটা যখন আমাদের পাশে থাকে না তখন আমরা তাকে মিস করি বা খারাপ লাগে তার জন্য। আবার একই সাথে হচ্ছে এই খারাপ লাগাটা যদি এমন একটা অবস্থায় চলে যায় যে আমার দৈনন্দিন কাজে ব্যাহত করছে, তখন বুঝতে হবে যে এইটা নিয়ে আপনার হয়তো কাজ করার জায়গা আছে। সো ইন দ্যাট কেস আপনি আসলে তখন কি করতে পারেন, আপনি চাইলে তখন হয়তো একটু ব্রিদিং প্র্যাকটিস করে চেষ্টা করে দেখতে পারেন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে দেখতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি হয়তো তাকে মিস করছেন এবং এই মেসেজটাই হয়তো তাকে জানানো বা তাকে প্রকাশ করা যে হ্যাঁ আপনি তাকে মিস করছেন এবং তাকে ফিল করছেন। সো তাহলে যেটা হবে যে আপনার দুইটা নিড এখানে ফুলফিল হচ্ছে, একটা হচ্ছে যে তার সাথে তাকে কমিউনিকেট করা, তার আপনার ফিলিংসটা তাকে জানানো, আবার একই সাথে আপনি নিজেকেও অ্যাসিওর করতে পারছেন যে না আপনি তাকে মিস করছেন এবং আপনি তাকে জানিয়েছেন এবং আপনি এই ক্ষেত্রে হচ্ছে কিছুটা রিল্যাক্স হয়তো হতে পারে। হ্যাঁ,
আপু, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আশা করি আপনি উপকৃত হয়েছেন। সবুজ ভাইয়া প্রশ্ন করেছে, আমাদের মাঝে অনেকে আছে কাজের চাপ না থাকা সত্ত্বেও খুব প্রেসারে থাকে, এটা কেন হয়? কাজের চাপ না থাকা সত্ত্বেও খুব প্রেসারে থাকে। হ্যাঁ। এটা নানা কারণেই হতে পারে। একটা হচ্ছে অভ্যাস, একটা হচ্ছে পার্সোনালিটির নেচার হতে পারে। এটা যে কোনো কি বলবো, যে আসলে এই দুইটা জিনিস আমার কাছে এখন ইমিডিয়েটলি মনে হচ্ছে যে একটা হচ্ছে যে অভ্যাস হয়ে যাওয়া। যারা স্ট্রেসফুল সিচুয়েশনে কাজ করে বা প্রতিনিয়ত প্রেশারে থাকে, তারা দেখা যায় যে এটা এই ধরনের কাজ ছাড়া তারা হয়তো করতে পারেন না, বা তারা হয়তো সেখানে কমফোর্টেবল ফিল করে না। এবং যখন প্রেশার না থাকে তখন তারা আরো বেশি আনকমফোর্টেবল থাকে। এটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেকের পার্সোনালিটির নেচারটাই থাকে এরকম যে আমরা কিভাবে হচ্ছে আর কি প্রতিনিয়ত হয়তো এটা হচ্ছে বেড়ে ওঠার পর যে বিভিন্ন আমরা বলি না ইনজেকশন এবং ড্রাইভ যে জিনিসগুলো থাকে, সেই ড্রাইভগুলো যখন আমাদের মধ্যে কাজ করে তখন হয়তো এই নেচারটা তৈরি হয়ে যায়। সো ইন দ্যাট কেস আমি বলবো যে তাদেরকে হেল্প করতে পারেন একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, যে এই ইস্যুগুলো নিয়ে আসে আরো ডিটেইলে কথা বলতে পারবে। আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে অ্যাড করি যে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমরা সবাই কিন্তু একইভাবে পারসিভ করি না, এক একজন এক একভাবে করে। কেউ হয়তো খুব সিম্পল বা সাধারণ বিষয়ে যতটা স্ট্রেস হয়, অনেকে আবার সেক্ষেত্রে অতটাও স্ট্রেস হয় না। তো ভাইয়া, আপনি যেটা বলেছেন যে প্রেশার না থাকা সত্ত্বেও, কাজের চাপ না থাকা সত্ত্বেও প্রেশার ফিল করে, এক্ষেত্রে হতে পারে যে ওই যে যতটুকুই থাকুক, ওই স্ট্রেসফুল সিচুয়েশনটা যতটুকুই থাকুক, সেটা নিয়েই অনেক স্ট্রেস কাজ করে তার মধ্যে। তো ভাইয়া অনেকগুলো টেকনিক বলেছেন, আপনি সেগুলো যেটা আপনার কাছে খুব ইজি মনে হয়, সিম্পল মনে হয়, আপনি সেভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, নাইমা রেজা আপু বলেছেন, লাভ দিস লাইফ, ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ আপু। গোলাম রহমান ভাইয়া বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নুজাত জাহানারা আমাদের সাথে আছে। আমরা আমাদের একদম শেষের দিকে চলে এসেছি লাইভের। তো ভাইয়া একটু যদি সামারি করে বলতেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি। আচ্ছা, যখনই হচ্ছে আমরা আমাদের কোনো ডিমান্ড এবং আমাদের রিসোর্সের মধ্যে ডিফারেন্সটা তৈরি হয় তো, বা কোনো পার্থক্য দেখা যায়, তখনই হচ্ছে আমরা দেখা যায় এক ধরনের শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া দেখাই। সেটাকে আসলে আমরা মানসিক চাপ বলি। সো মানসিক চাপের ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। সো ক্ষতিকর প্রভাবটুকুতে আমরা এড়ানোর জন্যই আসলে এই চেষ্টা করি যে কিভাবে এটা ম্যানেজ করা যায়। সো মানসিক চাপের পজিটিভ দিকগুলো আর কি আমাদের জন্য খুবই ভালো যেটা যদি আপনি খেলাধুলা দেখেন তাহলে দেখবেন যে একজন খেলোয়াড় মানসিক চাপে পড়লে দেখা যায় যে সে আরো ভালো করে পারফর্ম করে। সো সে এছাড়া ক্ষতিকর দিকগুলো তো বললাম যে হ্যাঁ, আমাদের নানা রকম শারীরিক এবং মানসিক ইফেক্ট পড়তে পারে লং টার্মে। আর এটার ম্যানেজমেন্টের জন্য আসলে অনেকগুলো টেকনিকই আছে বা অনেকগুলো উপায় আছে। এই জন্য আসলে প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন ধরন হয়। সো তাদেরকে বুঝে সেই অনুযায়ী তাদেরকে আসলে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয়। সো আমরা আজকে খুব অল্প কয়েকটি টুল নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে কমিউনিকেশন এবং সেলফ অ্যাওয়ারনেস একটি, মেডিটেশন, মাইন্ডফুলনেস, এগুলো একটি একটি করে করতে পারি। এর বাহিরেও আরও অনেক টেকনিক আছে, এবং আপনারা যদি চান এই ধরনের নানারকম বইও আছে যে যারা হচ্ছে আমাদের বিভিন্ন মনোবিজ্ঞানীগণ লিখেছেন আপনাদের জন্য। যেমন আমাদের আজহার স্যারের একটি বই আছে যেটি আপনারা পাবেন প্রতি বইমেলাতে। সো এই বইগুলোতে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এই মানসিক চাপগুলো ডিল করা যায় বা ফেস করা যায়। এবং দিন শেষে বলবো যে প্রত্যেকটা মানুষের মধ্যেই এই রিসোর্সটুকু আছে যে কিভাবে নিজেদের মানসিক চাপগুলোকে ম্যানেজ করা যায়। সো আমরা যদি প্রতিদিনকার জীবনে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারবো যে কিভাবে আমরা সেই চাপটুকু, প্রয়োজনে আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিব। থ্যাংক ইউ ভাইয়া, আপনি খুব সুন্দর করে বলেছেন যে কিভাবে মানসিক চাপটা আমাদের মধ্যে হচ্ছে এবং আমরা এটা কিভাবে ম্যানেজ করতে পারি, আমরা সেলফ অ্যাওয়ার হতে পারি, আমাদের যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আরও কিছু টেকনিকের কথা ভাইয়া বলেছেন, মাইন্ডফুলনেস এবং ব্রিদিং এক্সারসাইজ যেগুলো। তো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য খুব ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি এত ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকেও।
আচ্ছা, তো আমরা আজকে একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা আবার আসবো ফেসবুক লাইভে আরো একজন অতিথিকে নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের যারা মায়াপার সাথে অ্যাপ্রোচ করতে চান, মায়াপার সাথে থাকতে চান, তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।